সাচির অস্থিরতা বুঝতে পেরে ম্যাক নিজের ঠোঁট সরিয়ে নিল। সাচি ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিচ্ছে, যার ফলে পাতলা পিনপিনে পোশাকের উপর দিয়ে বুকের ওঠানামা দেখে ম্যাকের শোচনীয় অবস্থা হচ্ছে। ম্যাক চাইছে সাচি নিজের ইচ্ছায় তার সাথে ঘনিষ্ঠ হোক, কিন্তু মেয়েটা তো ভীষণ ভয় পাচ্ছে ওকে। না, এসব করা ঠিক হবে না এখন। আপাতত সাচির ভয় কমাতে হবে, নাইলে হয়তো অতিরিক্ত ভয় মেয়েটা মরেও যেতে পারে। ম্যাক সাচিকে স্বাভাবিক করে দিল। সাচি যেন এতক্ষণে নিজের ইচ্ছা মতো নড়ে চড়ে উঠল, লম্বা নিঃশ্বাস ফেলল কয়েকবার। ম্যাকের দিকে দৃষ্টিপাত করতে ভয়ে রক্তশূন্য হয়ে গেছে সাচির মুখাবয়। ম্যাক সাচিকে শান্ত করার চেষ্টা করে বলে একটু পিছিয়ে বসল। সাচি, শান্ত হও, আমি তোমার কোনো ক্ষতি করব না। আপনি রক্তচোষা পিচাস, আমাকে মেরে রক্ত খেতে এসেছিলেন নাকি আমার শরীরের জন্য এসেছিলেন? কাঁপা কাঁপা গলা শুধালো সাচি। ম্যাক মুচকি হাসলো, বিছানা থেকে উঠে দাঁড়িয়ে হেঁটে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, দুটোই বলতে পারো। প্রথমে এসেছিলাম রক্ত চুষে খেতে, পরে তোমার সৌন্দর্য দেখে বিমোহিত হলাম। তোমার অবচেতন অবস্থায় তোমাকে ছুঁয়ে দিতাম, কিন্তু এমন কিছু করিনি যাতে তোমার কষ্ট হয়। তারপর তুমি ডাক্তারের কাছে গেলে, রসুন রেখে দিলে সর্বত্র, ব্যাস আমি আর তোমার ঘরে আসতেই পারলাম না। তোমার কাছে না আসতে পেরে আমার কষ্ট হতে লাগলো, অস্থির লাগতো, হাঁসফাঁস করতাম সারা রাত। বুঝতে পারছি না সে যন্ত্রণা। তারপর প্রতিদিন বাইরে থেকে তোমাকে দেখে যেতাম। আজ এসেছিলাম শিকার করতে। তোমার চাচাতো বোনের মেয়ে মিলা ছিল আমার শিকার, কিন্তু আমি জানতাম না সে তোমার বোনের মেয়ে। পরে তোমার বাসার কাছে আসতে বুঝলাম তোমার আত্মীয় হবে। তারপরের ঘটনা তুমি জানো সাচি। মিলা নিজেই না বুঝে রসুনগুলো সব ফেলে দিয়েছে। এক নাগাড়ে কথাগুলো বলে থামলো ম্যাক। সাথে চুপচাপ সবগুলো শুনছিল। এখন যেভাবেই হোক পিচাসটা থেকে বাঁচতে হবে। সাথে কখনো একজন ভ্যাম্পায়ারকে ভালোবাসতে পারে না। সাথে দ্রুত বিছানার পাশে ওয়ারড্রপ থেকে একটা সাদা রঙের স্কার্ফ বের করে গায়ে জড়িয়ে নিল। কে জানতো এই লোক রাতে তার শরীরের ভাঁজ দেখে আরও উত্তেজিত হতো। জানলে এমন পাতলা পিনপিনে পোশাক কে পরতো? সাচির নীরবতা দেখে ম্যাক এগিয়ে এসে সাচির পাশে বসলো। ভয়ে কেঁপে উঠল সাচি। ম্যাক সাচির দিকে এগিয়ে ঘাড়ে ঠোঁট রাখলো। সাচি মনে মনে শেষবারের মতো সবকিছু স্মরণ করে নিচ্ছে। এক্ষুনি পিচাসটা তার সমস্ত রক্ত চুষে নেবে, কিন্তু না, সাচির ধারণা ভুল প্রমাণ করে ম্যাক আলতো করে কামড় দিল ঘাড়ে। থেমে থেমে কয়েকটা ঘাড় চুম্বন এঁকে দিল গলায়। সাচির অবস্থা অদ্ভুত। সাচির অদ্ভুত লাগছে। হোক সে ভ্যাম্পায়ার, কিন্তু পুরুষ তো বটে। জীবনে প্রথম কোনো পুরুষ সজ্ঞানে সাচিকে এতটা ঘনিষ্ঠভাবে আলিঙ্গন করছে। তার উপর ম্যাক দেখতে বেশ সুদর্শন এবং সুস্বাস্থ্যের অধিকারী। সাচি অজানা আবেশের চোখ বন্ধ করে ফেলতে হঠাৎ তার খেয়াল হলো এটা কোনো মানুষ নয়, ভ্যাম্পায়ার। চোখ মেলে দূরে সরে বসলো সে। ম্যাক মুচকি হাসলো। দয়া করে আমার পরিবারের কোনো ক্ষতি করবেন না, আমাকে মারুন, কিন্তু তাদেরকে ছেড়ে দিন। সাচি নিজের ভয় থেকে বলল। ম্যাক বাহাদুর রূপ ধারণ করার আগ মুহূর্তে বলল, আমি তোমাকে জীবিত হিসেবে, আমার জীবনসঙ্গী হিসেবে চাই সাচি, মৃত নয়। আসছি। সাচি থতমতো খেয়ে ম্যাকে চলে যাওয়া দেখছে। কি বলে গেল সে? সব কিছু কি সত্যি? সাচির মাথা কাজ করছে না। কি মনে গেল যেন আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে। তখনই নজর এলো গলার কালচের দাগগুলো। ম্যাক ইচ্ছে করেই এর দাগগুলো করেছে। আমার স্মৃতি হিসেবে এ ভালোবাসার চিহ্ন। সারাদিন আমার কথা তোমাকে ভাবাবে সাচি। কোথা থেকে যেন বাতাস এসে ফিসফিস করে সাচিকে বলে গেল। সাচি আয়নার সামনে থেকে সরে সোজা কম্বল মুড়ি দিয়ে চোখ বন্ধ করে ফেলল। সব কিছু বড্ড অদ্ভুত। সকালের রোদের আলো জানালা ফাঁক গলিয়ে এসে আরোরার চোখে মুখে পড়ছে। সে হাত দিয়ে রোদ থেকে নিজের চেহারা লুকাতে চাইছে, কিন্তু বারবার ব্যর্থ হওয়ায় সাদের ঘুম ভেঙে গেল তার। অনিচ্ছায় সত্ত্বেও বিছানা থেকে উঠে বসলো আরোরা। চোখে মুখে পানি ছিটে দিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। এনা সকালের নাস্তা তৈরি করতে ব্যস্ত। গমের রুটির সাথে ভেড়ার মাংসের ভুনা রান্না হবে আজ। মাংস কষিয়ে তাতে ফানি দিল এনা। বোনকে দেখে হাসি মুখে কুশল বিনিময় করতে লাগলো এনা। শুভ সকাল আরোরা। শুভ সকাল আপা। কি হলো, সকাল সকাল এমন প্যাঁচার মতো মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? এনার কথা যেন আহত হলো আরোরা। মলিন মুখ করে বলল, আপা ঘুমটা ঠিক মতো হলো না। আহারে, সকাল 7টা বাজলো, তাও আমার বোনের ঘুম হলো না। যাও, তোমার সাথে কথা নেই আপা। আরোরা মিছে মিছে রাগ করার ভান করে রান্নাঘর থেকে বেরিয়ে খাবার টেবিলে এসে বসলো। হ্যাঁ, হাসতে হাসতে নিজের কাজে মন দিল। আরোরা একইভাবে বসে আছে। পেটে ক্ষুধা চোচো করছে। এনা মিনিট 10-এর মধ্যে রুটি আর মাংস নিয়ে এলো। ভেড়ার মাংসের সাথে গমের রুটি ভীষণ ভালো লাগে আরোরার।
এনা আরোরার সামনে ওর জন্য বাটিতে করে মাংস রাখলো, সাথে রুটি। এনার জন্য অপেক্ষা না করে নিজে খেতে শুরু করছে আরোরা। এনাদের বাসাটা দোতলা, বেডরুম দুটো আর রান্নাঘরের সাথে একটাই বাথরুম। বসার মতো ছোট একটু জায়গা। মিসবা থেকে হলিথানের ঘর ভাড়া একটু বেশি। এনা ডাক্তারি করলেও খুব একটা টাকা পয়সা রাখে না রোগীদের থেকে। আর আরোরা শুধু স্কুলের স্বল্প বেতন দিয়ে চলে। সন্ধ্যা নেমেছে হলিথান শহরে। আকাশের ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে তার নিজ গন্তব্যে। প্রতিটি ঘরে ঘরে লণ্ঠন জ্বেলেছে গৃহস্থায়। এলিজাদের ভেড়ার খামারে হঠাৎ ভেড়াগুলোর চিৎকার চেঁচামেচি শুনে এলিজা বাসা থেকে বেরোলো। এলিজা আর এলিজার স্বামী জোথান এই শহরে বসবাস করে। জোথান এখানকার একটা ধর্মশালায় কাজ করে। খুবই কম আয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় বলে এলিজা নিজের উদ্যোগে এই খামারটা গড়ে তুলেছিল। এই খামারটা খুব প্রিয় এলিজার। গুটগুটে অন্ধকার হতে লণ্ঠন নিয়ে খামারের দিকে এগিয়ে যাচ্ছে এলিজা। বাইরে শীতল হাওয়া বইছে। এলিজার ঠান্ডা কাঁপা কাঁপা অবস্থায় প্রায়। খামারের দরজা খুলতে বেড়াগুলো এলিজাকে দেখে একটু শান্ত হলো। এলিজা ভালো করে খামারের মধ্যে লণ্ঠনের আলোয় দেখতে লাগলো। না, কিছু তো নেই। তবে ওরা এমন করলো কেন ভাবছে এলিজা। হঠাৎ খুটখাট আওয়াজে নড়ে চড়ে উঠলো এলিজা। তার পেছনে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে এবং তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আচমকায় গড় গড় আওয়াজে চমকে উঠলো এলিজা। বুকটা কেমন মোচড় দিয়ে উঠেছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। যথেন ঘরেই আছে, ওকে ডাক দিতে হবে, কিন্তু ভয়ে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। এর মধ্যে গড় গড় আওয়াজটা বৃদ্ধি পেয়েছে। ভয়ে ভয়ে পিছন ফিরে তাকাতে রক্ত শূন্য হয়ে গেছে এলিজার চেহারা। ধূসর রঙের লোমশ শরীরের বড়সড় একটা নেকড়ে দাঁড়িয়ে আছে তার দিকে দৃষ্টিপাত করে। চোখে মুখে তার তীব্র হিংস্রতা। সামনের দাঁতগুলো বেরিয়ে আছে। এলিজা বুঝে ওঠার আগে নেকড়েটা ঝাঁপিয়ে পড়লো তার উপর। লণ্ঠন গিয়ে ছিটকে পড়লো খামারের ভেতরে। মুহূর্তে আগুন লেগে গেল সেখানে। ভেড়াগুলোর পানে বাঁচাতে এদিক সেদিক ছুটতে লাগলো। প্রতিদিনের মতো আজও জানালার পাশে দাঁড়িয়ে আছে আরোরা। নীল রঙের গাউনে সাদা ওড়না গলায় পেঁচিয়ে আছে তার। চুলগুলো কাঠি দিয়ে উপরে তুলে বাঁধা। কি একটা অদ্ভুত মায়ায় পড়েছে সে। এডওয়ার্ড আসবে কিনা জানে না, অথচ তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে কখন থেকে। দূর থেকে আগুন দেখে একটু দাঁড়ালো এডওয়ার্ড। ঠিক আগুন নয়, অয়ার উল্ফদের সাথে চোকাচুকি হয়েছে তার। নেকড়েটা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এডওয়ার্ড বুঝতে পারছে এই আগুনের পেছনে হয়তো এই নেকড়ের হাত রয়েছে, কিন্তু এখানে তার কিছুই করার নেই বলে নিজের গন্তব্যের দিকে উঠতে লাগলো সে। এডওয়ার্ড চলে যেতে ধূসর রঙের নেকড়েটাকে একটা কালো রঙের নেকড়ে এসে ইশারা জঙ্গলের ভেতরে নিয়ে গেল। দেখে মনে হচ্ছে কালো রঙের নেকড়েটা রেগে আছে কিছুটা, আর সেই জন্য ধূসর রঙের নেকড়েটার মন খারাপ। অপেক্ষা করতে করতে যখনই জানালার পাশ থেকে সরে যাচ্ছিল আরোরা, তখনই এডওয়ার্ডকে দেখতে পেল সে। কালো রঙের পোশাকের বদলে আজকে ধূসর রঙের আলখাল্লা পরে আছে এডওয়ার্ড। চোখাচোখি হতে দুজনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। এডওয়ার্ড ইশারায় আরোরাকে নিচে আসতে বলল, কিন্তু এনা এই রাতে তো কিছুতেই বোনকে বাইরে বেরোতে দিবে না সে, আর দেওয়ার কথাও না। বাইরে যা পরিস্থিতি, প্রতিদিন শহরের লোকজন হয় নেকড়ের খাবার হচ্ছে, না হয় ভ্যাম্পায়ারের শিকার হচ্ছে। এমতো অবস্থায় কেউ রাতে প্রাণের ভয়ে ঘর থেকে বেরোয় না, খুব জরুরি কাজ ছাড়া। এডওয়ার্ড বুঝতে পারছে এনার জন্য আরোরা চিন্তায় পড়েছে। এডওয়ার্ড আরোরাকে গলা খাদে নামিয়ে ডাক দিল, আরোরা, তোমার আপা ঘুমানোর পর বরং এসো, আমি রাত 9টায় আসব। ঠিক আছে এডওয়ার্ড। আরোরার কথার বিনিময়ে মিষ্টি একখানা হাসি উপহার দিয়ে দৃষ্টির সীমানার বাইরে চলে গেল এডওয়ার্ড। আরোরা বুঝতে পারছে ধীরে ধীরে এই অজানা যুবকটির প্রতি দুর্বল হয়ে পড়েছে সে। চাইলেও সেই দুর্বলতা কাটাতে পারছে না সে। সেলিন, তোমাকে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আমরা মানুষ খাই না, কেবল পশু পাখি খেয়ে জীবন ধারণ করি। মানুষ শিকার করে আমাদের গোত্রের বাইরের নেকড়েরা। অ্যালেক্সার ঝাঁঝালো কণ্ঠের ধমকে চুপসে গেল সেলিন। সে যে ইচ্ছে করে এলিজাকে মেরেছে তেমনটাও না। সে তো বেড়া খেতে গিয়েছিল খামারে, কিন্তু হঠাৎ মানুষের মাংসের আভাস পেয়ে নিজেকে সামলে নিতে পারেনি। আমার ভুল হয়েছে অ্যালেক্সা, ভবিষ্যতে এমন হবে না আর। ঠিক আছে, এখন চলো, দেখি কোথায় থাকার ব্যবস্থা করা যায়। আগামী পূর্ণিমার আগ পর্যন্ত আমাদের হলিথান শহরে অবস্থান করতে হবে, হয়তো অন্য শহরেও যেতে হতে পারে। সবটাই কিংয়ের নির্দেশ মতো। সেলিন মাথা নেড়ে সম্মতি দিল। অ্যালেক্সা দূর পাহাড়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ডেভিডকে মিস করছে খুব। নিশ্চয়ই ডেভিডও তাকে মিস করছে। মেঘলা আকাশ, চারিদিকে শীতল হাওয়া বইছে। আরোরা জানালার পাশে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে এডওয়ার্ড কখন আসবে বলে। এনা ঘুমিয়ে গেছে খানিকক্ষণ আগেই।
অ্যাডওয়ার্ডকে ঘিরে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আরোরার মস্তিষ্কে। কে এই অ্যাডওয়ার্ড, আর কোথা থেকে হুটহাট চলে আসে এই শহরে? আরোরা! অ্যাডওয়ার্ডের কণ্ঠস্বর শুনে সচকিত দৃষ্টিতে তাকালো আরোরা। ইশারায় অ্যাডওয়ার্ডকে অপেক্ষা করতে বলে ধীরে গতিতে বাসা থেকে বেরোলো সে। আরোরাকে সামনাসামনি দেখে মুচকি হাসলো অ্যাডওয়ার্ড। আরোরার কেমন নেশা নেশা লাগে এই হাসিতে। দুজন চুপচাপ হাঁটতে শুরু করেছে। কি বলে কথা শুরু করবে কেউ বুঝতে পারছে না, সব কথা কেমন এলোমেলো হয়ে গেছে। হৃদকম্পন যেন দ্বিগুণ গতিতে বৃদ্ধি পাচ্ছে। কি এক অদ্ভুত অনুভূতি। আচ্ছা অ্যাডওয়ার্ড, আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি আমিও জানি না, তবে হ্যাঁ, তুমি চাইলে সামনের একটা পুকুর আছে, যদিও জায়গাটা একটু গাছপালায় ঘেরা, কিন্তু সুন্দর। অ্যাডওয়ার্ডের কথা বিনা বাক্যে মেনে নিল আরোরা। অথচ এই মেঘযুক্ত আকাশে আবছা আলোতে কীভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবে সেসব ভাবলো না। ঠিক আছে, চলুন। আবারও দুজন চুপচাপ হাঁটতে শুরু করেছে। ইতিমধ্যে ঝিমঝিম বৃষ্টি পড়তে শুরু করেছে। হাঁটতে হাঁটতে শান বাঁধানো গাঢ় বিশিষ্ট একটা পুকুরের সামনে দাঁড়িয়ে গেল দুজন। এমনিতে ঠান্ডা আবহাওয়া, এর মধ্যে বৃষ্টি হওয়ায় আরোরার বেশ শীত লাগছে, তবুও ঘাটে বসে পানিতে পা ডুবিয়ে দিল সে। অ্যাডওয়ার্ড বসলো পাশে, কিন্তু পানিতে পা দিল না। আরোরা, তোমার তো ঠান্ডা লাগছে, পানিতে পা ডুবিয়ে রাখলে আরও ঠান্ডা লেগে যাবে। আরে না, আমি ঠিক আছি। এবার বলুন তো, আপনার বাসা কোথায়, কি করেন? আরোরার প্রশ্নের উত্তর কি বলবে বুঝতে পারছে না অ্যাডওয়ার্ড। সত্যি কথা বললে নিশ্চিত আরোরা আর কখনোই ওর সাথে দেখা করবে না। ভালোবাসা তো দূরেরই কথা। আপাতত হলিথান শহরের একটা মেয়ের মনকে বশ করার চেষ্টা করছি, এটাই পেশা হিসেবে ভাবতে পারো। অ্যাডওয়ার্ডের উদ্ভট কথাবার্তা শুনে থমকে গেল আরোরা। মানুষটা কি ওর কথাই বলছে? আবছা আলোতে অ্যাডওয়ার্ডের চেহারার অভিব্যক্তি বুঝতে পারছে না আরোরা। হঠাৎ করে মনে হলো এই তমসা আচ্ছন্ন জায়গায় একজন যুবকের সাথে বসে আছে সে। কি হয়েছে নিজের, সেসব ভেবে অবাক হচ্ছে আরোরা। অ্যাডওয়ার্ড আরোরার মনের কথা বুঝতে পেরে চুপ হয়ে গেছে। তাকে নিয়ে সন্দেহ করছে আরোরা। অবশ্য করতেই পারে, স্বাভাবিক এটা। আচ্ছা, আরোরার সংক্ষিপ্ত উত্তর। অ্যাডওয়ার্ড এক ধ্যানে তাকিয়ে আছে আরোরার খোলা সোনালি চুলগুলোর দিকে। সেই আলোতে আরোরা পুকুরের পানিতে নিজের পা ডোবানোর ফলে দৃষ্টির ঢেউ খেলতে ব্যস্ত। হঠাৎ বড়সড় আকারে বিদ্যুৎ চমকালো আকাশে। আরোরার দৃষ্টি এসে পড়ল অ্যাডওয়ার্ডের নিশ্চুপ মুখাবয়ের দিকে। থমকে গেল আরোরার দৃষ্টি। কেমন নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে অ্যাডওয়ার্ড। কি তীক্ষ্ণ সেই চাহনি। আরোরার ভেতর পর্যন্ত যেন অ্যাডওয়ার্ড দেখতে পাচ্ছে। অ্যাডওয়ার্ড আরোরার খোলা চুলে হাত বুলিয়ে দিল। বৃষ্টির ছোঁয়ায় চুলগুলো ওপর পর্যন্ত সৌন্দর্য খেলা করছে। কোনো এক অদৃশ্য টানে অ্যাডওয়ার্ডের খুব কাছে এগিয়ে এলো আরোরা। অ্যাডওয়ার্ড আরোরাকে বুকে জড়িয়ে নিল। আরোরার কোনো হুঁশ নেই। অ্যাডওয়ার্ড আলতো করে ললাটে ঠোঁট ছুঁয়ে দিয়ে আরোরার পিঠে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাতাসের দাপটে জানালার কপাটগুলো নড়াচড়া করায় ঘুম ভেঙে গেল এনার। ঘুম ঘুম চোখে আরোরাকে উদ্দেশ্য করে বলল সে, আরো, জানালা খুলে রেখেছিস কেন? যা, জানালা আটকে দিয়ে আয়। বার কয়েকবার কথাটা বলার পরেও যখন আরোরার কোনো সারা শব্দ পেল না, তখন এনার ঘুম ঘুম চোখে উঠে বসলো। বিছানার পাশে টেবিলের উপরে রাখা লণ্ঠনের আগুন জ্বেলে বিছানা থেকে উঠে আরোরার ঘরের দিকে এগিয়ে গেল এনা। কি হলো বোনটার, শরীর খারাপ করলো নাকি? না, এসব ভাবতে ভাবতে সামনে এগোচ্ছে এনা। অ্যাডওয়ার্ডের বক্ষে মাথা রেখে চোখ বন্ধ করে নিশ্চিতে বসে আছে আরোরা। অ্যাডওয়ার্ডের যেন কোনো কিছুই খেয়াল নেই। রিমঝিম বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। পুকুরের পানিতে বৃষ্টির ফোঁটার পতনের দৃশ্য ভীষণ সুন্দর লাগছে। শীতল হাওয়া এসে গা ছুঁয়ে যাচ্ছে আরোরার। হঠাৎ আরোরার শরীরের ঠান্ডায় কাঁপাকাঁপি শুরু হওয়ায় অ্যাডওয়ার্ড নড়ে চড়ে উঠল। পানিতে কতক্ষণ পা ডুবিয়ে আছে তার হিসাব কেউই রাখেনি। অ্যাডওয়ার্ড আরোরার হাত স্পর্শ করতে চমকে উঠল। আরোরা, তোমার শরীর তো ঠান্ডা হয়ে গেছে। অ্যাডওয়ার্ডের কথায় আরোরার হুঁশ ফিরল। তড়িৎ বেগে অ্যাডওয়ার্ডের কাছ থেকে সরে বসলো সে। পানি থেকে পা তুলে উঠে দাঁড়ালো আরোরা। এতক্ষণে নিশ্চয়ই তার বোন তার অনুপস্থিতি টের পেয়ে গেছে। ভাবতেই পিলে চমকে উঠল তার। শরীরে শীতলতার কথা ভুলে গেছে বেমালুম। অ্যাডওয়ার্ড, বাসায় যেতে হবে আমাকে এক্ষুনি। আপা নিশ্চয় টের পেয়ে গেছে আমি বাসায় নেই। আরোরা, এত ভয় পেও না, আপা তো বকবেই, একটু মারবে তো না। চলো আমি এগিয়ে দিয়ে আসি। আরোরা অ্যাডওয়ার্ডের মুখখানা স্পষ্ট দেখতে পাচ্ছে না। আবছা আলোতে অ্যাডওয়ার্ড আরোরার হাত ধরে বাড়ির পথে হাঁটতে শুরু করেছে। আরোরা এতটাই নিশ্চিন্ত যে এটাও খেয়াল করছে না এই অন্ধকারে কিভাবে অ্যাডওয়ার্ড তাকে নিয়ে অনায়াসে হেঁটে যাচ্ছে।
এদিকে আরুরার কক্ষে আসতেই চমকালো এনা। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 11টা ছুঁই ছুঁই। এত রাতে বোন ঘরে নেই ভাবতে এনার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। কোথায় গেল আরুরা? এনার মাথা কাজ করছে না। দৌড়ে দরজার সামনে যেতেই দ্বিতীয় দফায় চমকালো। বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছে বিশাল আকার এক বাদামি রঙের নেকড়ে। এনাকে দেখে নেকড়েটা কেমন গড় গড় আওয়াজ করতে শুরু করেছে। নেকড়ের দাঁতগুলো লণ্ঠনের আলোতে এতটাই ভয়ঙ্কর লাগছে যে এনার জায়গা থেকে নড়তেও ভুলে গেছে। আচমকা এনার মনে হলো আরোরাকে নেকড়েটা মেরে ফেলেনি তো। ধপ করে আগুন জ্বলে উঠল এনার মাথায়। বোনকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে সে। এর মধ্যে নেকড়েটাও বিকট শব্দে গর্জন করলো। আশেপাশের নিচাচর পাখিরাও হয়তো সেই আওয়াজে স্থান ত্যাগ করেছে। বাড়ির বাইরে আসতেই এরকম নেকড়ের হাউলিং শব্দে পিলে চমকে উঠল আরোরার। এডওয়ার্ডকে কিছু বলার সময় না দিয়ে দৌড়ে বাড়ির ভিতরে গেল আরোরা। এডওয়ার্ড যা বোঝার বুঝে গেছে। নেকড়েটা বাসার মধ্যে ঢুকতেই এনা দৌড়ে নিজের ঘরে যেতে লাগলো। এদিকে আরোরাও ঘরে ঢুকে অন্ধকারে এনাকে ডাকতে শুরু করেছে। শোয়ার ঘরের আগে রান্নাঘর হওয়ায় সেখান থেকে একটা লণ্ঠন নিয়ে এসে আপার ঘরের দিকে এগোচ্ছে আরোরা। নেকড়ের গর্জনে কলিজা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে তার। এনা কোনো রকমে দৌড়ে টেবিলের নিচে ঢুকে বসেছে। অন্ধকারে ছেয়ে আছে এনার ঘর। লণ্ঠন নিভিয়ে মুখে হাত দিয়ে টেবিলের নিচে বসে আছে এনা। নেকড়েটা ঘরে এনাকে খুঁজছে, মানুষের গন্ধ পেলেও এনাকে দেখতে পাচ্ছে না। আরোরা কতক্ষণ লণ্ঠন নিয়ে বোনের ঘরে চলে এসেছে। নেকড়েটা এবার এনাকে খোঁজা বাদ দিয়ে আরোরার দিকে হিংস্র দৃষ্টিতে দাঁত বের করে তাকিয়ে আছে। এক্ষুনি বুঝি ঝপসা করে লাফিয়ে পড়বে ওর গায়ের উপর, কিন্তু না, নেকড়ে ঝাঁপ দেওয়ার আগেই আরোরার মাথা পেছন থেকে ব্যথা অনুভব করছে। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসছে তার। এনার মুখটা মনে করতে করতে জ্ঞান হারালো আরোরা। বোনকে আর বাঁচাতে পারল না সে। এনা সব কিছু বুঝেও বের হতে পারছে না। নেকড়েটা তার বোনের দিকে এগিয়ে যাচ্ছে। তাকে কিছু একটা করতে হবে। না, নিজের প্রাণ বাঁচাতে বোনকে চোখের সামনে মরতে দেখতে পারবে না সে। এনা দিক বেদিক শূন্য হয়ে হাতে নিভিয়ে রাখা লণ্ঠন নিয়ে বের হতে যাবে, ঠিক তখনই অন্য কারোর উপস্থিতি টের পেল সে। ঘর অন্ধকার হওয়াতেই কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু সব কিছু শুনতে পাচ্ছে। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাওয়া নয়তো ভালো হবে না। নিজের সামনে হঠাৎ ভ্যাম্পায়ার রাজপুত্রকে দেখে অবাক হলো নেকড়েপুরি লিও, কিন্তু দম হলো না সে। এডওয়ার্ডের কথায় কর্ণপাত না করে আরোরার দিকে এগিয়ে যেতে লাগলো। মুহূর্তে ভয়ঙ্কর রূপ ধারণ করলো এডওয়ার্ড। ঠোঁটের দুপাশে বেরিয়ে এলো সুচালো দুটি দাঁত। চোখগুলো রক্তবর্ণ হয়ে গেল। পিঠ ছিঁড়ে বেরিয়ে এসেছে দুটো বিশাল ডানা। সুন্দর চেহারা রক্তশূন্য ফ্যাকাশে হয়ে ভয়ঙ্কর লাগছে এখন। লিও কিছু বোঝার আগে এডওয়ার্ড তার গলা ধরে উড়ে দরজার দিকে বাইরে বেরিয়ে গেল। লিও এত বড় আকারের নেকড়ে হওয়া সত্ত্বেও এডওয়ার্ডের হাত থেকে নিজেকে ছাড়াতে পারছে না। রাস্তায় এসে দাঁড়িয়ে লিওকে দূরে ছুঁড়ে ফেললো এডওয়ার্ড। লিও ব্যথায় গঙ্গানির মতো শব্দ করে উঠে দাঁড়িয়ে মানুষ রূপে ফিরে এসেছে। তোরা আমাদের জাতশত্রু, তোর সাহস হয় কি করে আমার শিকারে বাধা দিস? লিওয়ের ফাঁকা আওয়াজে মুচকি হাসলো এডওয়ার্ড। ভয়ঙ্কর এক সুন্দর হাসি। দুহাত পিছনে রেখে লিওর দিকে এগিয়ে এলো এডওয়ার্ড। শোন, তুই সম্মানের যোগ্য না, তাই আর তুমি করে বলছি না। আর রইল কথা শত্রুতার, সে সব হাজার বছর আগের কথা। আমাদের পূর্বপুরুষদের কর্মকাণ্ডের উপর আমাদের কোনো হাত ছিল না। আর শোন, ভবিষ্যতে এই বাড়ির আশেপাশে যদি তোদের জাতির কাউকে দেখি, বিশ্বাস কর কেউ প্রাণে বাঁচতে পারবি না। লিওর কপালে ভাঁজ পড়লো এডওয়ার্ডের কথায়। এই মানুষদের সাথে ভ্যাম্পায়ার রাজপুত্রের কিসের এত সখ্যতা? মনে হচ্ছে এদের নিয়ে ভীষণ চিন্তা তোর। তাহলে তো এদেরকে শেষ করতে হবে। লিও বিশ্রীভাবে হেসে বলল। এডওয়ার্ড নিজের কপালে হাত রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। সে চায় না কোনো উল্ফকে মেরে আবারও তাদের পূর্বপুরুষদের কর্মকাণ্ডে সামিল হতে, কিন্তু লিও এর কথার নিজেকে শান্ত রাখতে পারছে না। ফলশ্রুতিতে এডওয়ার্ড আর লিওর মধ্যে এক ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধ লেগে গেছে। এডওয়ার্ডের সাথে শক্তিতে না পেরে উঠে এক পর্যায়ে লিও প্রাণ নিয়ে পালিয়ে গেল। সত্যি বলতে এডওয়ার্ড চেয়েছে বলেই লিও পালাতে পেরেছে, নয়তো আজ আবারও ভ্যাম্পায়ারের হাতে খুন হতো আরও এক ওয়ার ওল্ফ। লিও চলে যেতে এডওয়ার্ড আরোরার বাসার দিকে ফিরে তাকালো। এবার নিশ্চয়ই আরো বেশি করে আরোরার ক্ষতি করতে আসবে শয়তান নেকড়েটা। হ্যালো, কেমন আছো সবাই? মনে হয় তোমরা অনেকেই এখনও স্টোরিটার কিছুই বুঝতে পারছো না। আর আমি তো বলেই দিয়েছি এটা ফেসবুক থেকে নেওয়া গল্প, এবং অথারের নাম যে রাইটারের নামটাও আমি বলে দিয়েছি। তারপরেও তোমরা যারা এখনও স্টোরিটার কাহিনী কিছু বুঝতে পারো নাই, সো তাদের জন্য একটু সংক্ষেপে বলে দিচ্ছি। এখানে নায়ক এবং নায়িকা
নায়ক হচ্ছে এডওয়ার্ড, যে নাকি ভ্যাম্পায়ার, আর নায়িকা হচ্ছে আরোরা, যে আরোরা নামে মেন গল্পটা। আর যে সাচি আছে, ম্যাক আছে, ওরা হচ্ছে সাইড যে আরও যে নায়িকা থাকে, নায়ক নায়িকা থাকে ওরা। এখানে যে ম্যাক আছে, ম্যাকও কিন্তু ভ্যাম্পায়ার। সো এখানে ভ্যাম্পায়ার নায়ক নায়িকা বলতে গেলে দুজনকেই দেখানো হচ্ছে। তো মেন নায়ক হচ্ছে এডওয়ার্ড, সাইড নায়ক ম্যাক। তো মেন নায়িকা হচ্ছে আরোরা এবং সাইড নায়িকা সাচি। এতটুকুই। তো এখানে মূল গল্পটা হচ্ছে ওলফ আর ভ্যাম্পায়ার নিয়ে। আর প্রেমের কাহিনীটা হচ্ছে যে মানুষ আর ভ্যাম্পায়ারের ভিতরে মানে রিলেশন, প্রেমের যে সম্পর্কটা, ওইটা নিয়ে হচ্ছে গল্পটা শুরু। আর মেন থিমটা হচ্ছে ওলফ আর ভ্যাম্পায়ারদের নিয়ে। ভ্যাম্পায়াররা একবার অতীতে ওলফদের কিং এবং তাদের রানীকে মেরে ফেলছে। সো ওইটা নিয়ে তাদের পূর্ব থেকে তাদের ভিতরে একটা শত্রুতা ভ্যাম্পায়ার আর ওয়ারউলফদের ভিতরে। তো আশা করি সামনের দিকে স্টোরিটা তোমাদের আরও ভালো লাগবে, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সাচি, ম্যাক, এডওয়ার্ড, আরোরা, আরও অনেকেই আসবে, ওদের সাথে যে আরও আছে, আরও আসবে। তো আশা করি তোমরা যখনই গল্পটা শুনবে একটু মনোযোগ দিয়ে একটু শুনো। অবশ্য মোবাইলের দিকে তো তাকায় থাকতে হবে না, জাস্ট প্লে করে তোমরা শুনে থেকো, এতটুকুই। আর আমাকে কয়েকজন কমেন্টস করছে যে ভয়েসটা চেঞ্জ করার জন্য আর একটু ভালো ডাবিংয়ের ভয়েস। আর এটা হ্যাঁ, ডাবিংয়ের ভয়েসটা একটু অন্যরকম দিতে হয়, কারণ ওটা তো আমি ভয়েসটা একটু চেঞ্জ করি। আর এখানে ভয়েসটা আসলে তেমন একটা চেঞ্জ করি না, হালকা কিছু চেঞ্জ করি। তো আসলে মূলত এটা আমার রিয়েল ভয়েস দিয়েই করা। আমি জানি আমার ভয়েস বাস মার্কা, ফাটা বাস, তারপরে একটু কষ্ট করে শুনে নিই, একটু সহ্য করে নিও, ওকে। আর অবশ্যই স্টোরিটা দেখবে, স্টোরিটা অনেক ফ্যান্টাস্টিক, মানে অনেক ভালো একটা স্টোরি। আর আসলে সময় সাপেক্ষে অনেক কিছুই করতে পারতেছি না। নসফেরাতুটা মানে ভয়েস টয়েস দেওয়া শেষ, এখন শুধু এডিটিং করা বাকি। সো আশা করি তোমরা সবাই স্টোরি এবং ডাবিং অ্যান্ড আরফেফ সব কিছুই খুব ভালোভাবেই দেখবে এবং আমার পাশে থাকবে, সাপোর্ট করবে। সো এতটুকুই তোমাদের কাছ থেকে চাই, ডাবিংয়ের ক্ষেত্রে যেমন সাপোর্ট করছো, এফএফের ক্ষেত্রেও তেমন সাপোর্ট করবে, এবং এই স্টোরি এক্সপ্লেনের ভেতরে আশা করি তোমরা আমার পাশেই থাকবে। সো অনেকে ডাবিং হয়তো বিটিএসের ডাবিং দেখে না, অনেকে এই গল্প উপন্যাস পড়তে ভালোবাসে, শুনতে ভালোবাসে। তো তোমাদের যারা এমন ফ্রেন্ড আছে, তো সবার কাছে আমার চ্যানেলের লিঙ্কটা অবশ্যই শেয়ার করবা, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব, কমেন্টস এবং লাইক দেবা, ওকে। থ্যাংক ইউ সুইট হার্টস, লাভ ইউ অল, আল্লাহ হাফেজ।